আমরা এখন আবৃতবীজী এবং নগ্নবীজী যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের শেষ ক্লাসটা করছি। এখানে আমরা যেটা দেখব একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য এবং পোয়াসি এবং মালভেসির মধ্যে পার্থক্য। তো তোমরা দেখবা যে এই চ্যাপ্টারটা শেষে গিয়ে আবার ওই বক্সের মধ্যে পার্থক্যগুলো দেওয়া হয়েছে। তো একই কথা এখানে বুঝলে ওখানেও তুমি বুঝতে পারবা। আরেকটা বিষয় সেটা হলো ওই বক্সের মধ্যে গিয়ে তোমরা দেখবা যে ক্যাম্বিয়াম নিয়ে কথা বলা আছে, হ্যাঁ, টিস্যু ক্যাম্বিয়াম নিয়ে কথা বলা আছে। তো এইটা কিন্তু তোমরা টিস্যু এবং টিস্যুতন্ত্র থেকে যদি কনসেপ্ট জানো ওটা তোমাদের পারার কথা, ইটস ওকে। তো সবার আগে চলে আসি আমরা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী, এইটার হচ্ছে পার্থক্য। দেখো খুব সিম্পল, বীজপত্র একবীজপত্রী আমরা এইভাবে মনে রাখি ধান গাছ, হ্যাঁ, আর দ্বিবীজপত্রী আমরা মনে রাখি হচ্ছে আম গাছ। এটা মনে রাখলেই আম, জবা তোমার জন্য সহজ হয়ে যাবে। এটাতে একটা বীজপত্র থাকে, নাম দেখে বোঝা যাচ্ছে এটাতে দুইটা বীজপত্র। ধান গাছের ক্ষেত্রে হয় কি, এই যে এরকম, যদি জাস্ট এখানে নিচ থেকে মূলটা আসতো তাহলে এটার নাম হতো প্রধান মূল। তা না হয়ে যেটা হয়েছে এখানে এই সাইড থেকে এরকম গুচ্ছাকারে মূল বের হয়েছে, তাহলে এটা গুচ্ছমূল প্লাস অস্থানিক মূল, তাই না? একবার জাস্ট যেখানে থাকার কথা ছিল সেখান থেকে কিন্তু বের হয়নি, এই জন্যই কিন্তু অস্থানিক মূল। আর এগুলো যেহেতু এক গুচ্ছ সুতার মতো, এই জন্য গুচ্ছমূল। ঠিক আছে, তাহলে এই দুটো টার্ম মনে রাখবা, অস্থানিক গুচ্ছমূল। ওকে, সবাই শুধু গুচ্ছমূল মনে রাখে, এটা একটা অস্থানিক মূল। পাতার সমান্তরাল শিরাবিন্যাস, ধান গাছের যদি তুমি একটা পাতা নাও, এটা যদি র্যাকিস হয় মাঝখানেরটা, তাহলে এই শিরাগুলো দেখবো সমান্তরালই আছে। ওইটাই বলছে যে পাতার ভিনেশন হলো প্যারালাল ভিনেশন বা সমান্তরাল শিরাবিন্যাস। আচ্ছা, সো এবার চলে আসে পুষ্পপত্র। পুষ্পপত্র বলতে কি বোঝায় জানো? ফুলের মধ্যে পাতলা পাতলা যে জিনিসগুলো থাকে, বৃতি, উপবৃতি, পাপড়ি বা দল, এদের নামই হলো পুষ্পপত্র। এই পুষ্পপত্রগুলা এই এই একবীজপত্রীতে যেটা দেখা যায় যে 3টা করে থাকে বা 6টা করে থাকে। ওকে, তোমরা যদি একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখো তাহলে এটা কিন্তু দেখতে পাবো তোমরা, আমরা ওদিকে গিয়ে বিস্তারিত পাবো। যাই হোক, বীজপত্র শীর্ষক, বীজপত্র বলতে এইরকম আর কি, বীজপত্র শীর্ষক। আর ভ্রূণ মুকুল হচ্ছে বীজপত্র বলতে কি, কোনো একটা যেটার সামনে যে বীজটা থাকে আর কি, শীর্ষে ঝুলে থাকে আর কি। আর ভ্রূণ মুকুল হচ্ছে পার্শ্বীয়। ভ্রূণ মুকুল পার্শ্বীয় বলতে হেয়ার ইজ বীজ, এই পার্শ্ব থেকে মুকুল বাইরে হইতেছে, দেন এদিকে দেন এদিকে, এরকম। ঠিক আছে, পার্শ্বীয়। তো জাস্ট তুমি যদি দ্বিবীজপত্রীর ক্ষেত্রে দেখো উল্টা, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে উল্টা, গৌণবৃদ্ধি ঘটে না। গৌণবৃদ্ধি মানে কি জানো? আমরা জানি যে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিটাই প্রধান বৃদ্ধি, প্রথম বৃদ্ধি, এই জন্য এটাকে বলে প্রাইমারি বৃদ্ধি। যদি কোনো প্রস্থ বরাবর বৃদ্ধি হয় দ্যাট ইজ কল গৌণ বৃদ্ধি। তাহলে বলো তো, আমি যে লম্বা হয়েছি জীবনে এটা প্রথম ঘটে, লম্বা হওয়াটা আগে ঘটে, এই জন্য এটাকে বলা হয় দৈর্ঘ্য বৃদ্ধি বা প্রাইমারি বৃদ্ধি, প্রথম বৃদ্ধি। আমরা যখন লম্বা হওয়া থেমে যাই তখন কিন্তু আমরা এই পাশে মোটা হওয়া শুরু করি, তাই না? এটাকে বলে সেকেন্ডারি বৃদ্ধি, মানে এটা দ্বিতীয়বার, আগে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে দেন এই বৃদ্ধিটা হবে, রাইট? মানুষ তার এই পাশে বাড়ে না, বাড়ে নাকি? আচ্ছা, সো এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক না, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে আমরা একটু দেখি আম গাছ বা জবা গাছের ক্ষেত্রে দ্বিবীজপত্র মানে দুইটা বীজপত্র, ঠিক আছে। আম গাছের ক্ষেত্রে দেখবো এইরকম কাণ্ড, এই যে নিচের দিকে মূল, প্রধান মূল, জালিকাকার গিয়ে শিরাবিন্যাস। আম গাছের পাতা বলো আর জবা গাছের পাতা বলো, রেখিস এইটা, আর এদিকে গেলো জালের মতো বিন্যাস্ত অবস্থা আছে শিরাগুলা, তাই না? জালিকাকার শিরাবিন্যাস। পেন্টামেরাস, তোমরা দেখবা যে জবা গাছের ক্ষেত্রে দেখো 5টা পাপড়ি, 5টা বৃতি, 5টা উপবৃতি। সো এগুলাই হচ্ছে পেন্টামেরাস। 5টা থাকতে পারে, 10টা কিংবা 15টা অনেক ক্ষেত্রে থাকতে পারে, 5-এর গুণিতক হারে বৃদ্ধি পাবে, পেন্টামেরাস। এবার চলে আসি বীজপত্র পার্শ্বীয়। খুবই সিম্পল, বীজপত্র এই দিকে থাকে, নট এখানে, এখান থেকে পার্শ্বীয়। আর ভ্রূণ মুকুল যখন বের হয় তখন এরকম শীর্ষক, এদিকে মুকুল বের হয়, এদিকে হচ্ছে বের হয়, ভ্রূণ মুকুল শীর্ষক। গুণবৃদ্ধি ঘটে ক্যাম্বিয়ামের কারণে। গুণবৃদ্ধি মানে কি বলতো? দৈর্ঘ্য বৃদ্ধি নাকি প্রস্থ বৃদ্ধি? প্রস্থ বা ব্যাস বৃদ্ধি। কেন ঘটে আমি একটু দেখাই। এই যে এই উদ্ভিদগুলা যেগুলো দ্বিবীজপত্রী, এই উদ্ভিদগুলো কিন্তু অনেক বড় হয়, অনেক দিন বেঁচে থাকে, যে কারণে লম্বা যদি হয় পড়ে যাবে,
আর যেন না পড়ে যায় এই জন্য এই পাশেও তাদেরকে বৃদ্ধি পাইতে হয়। বুঝতে পারছো? প্রস্তর বৃদ্ধি এই জন্য জরুরি, অনেকদিন থাকতে হবে, টিকে থাকতে হবে। আর যার ধান গাছ, ওর কাজই হলো 1 বছর 3 মাস 4 মাসের মধ্যে শেষ চলে যায়। সো তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে সোজা শুধু বাড়বে, কাজ শেষ, পরাগায়ন, ফসল দিয়ে চলে গেল। তার কি মোটা হওয়ার টাইম আছে? নাই। বাট আম গাছ জাম গাছ অনেকদিন থাকে, যে কারণে গণবৃদ্ধি ঘটে। কেমিয়ামের কারণে এটা হয়। কেমিয়াম কি তোমরা জানো? সবাই জানো যারা আমার স্টুডেন্ট। কেমিয়াম হলো এক ধরনের টিস্যু, এই যে এখানে আছে, এই যে এখানে আছে, এই যে এখানে আছে, এই যে এখানে আছে, এমনকি এই যে এখানে আছে, এখানে, এখানেও কেমিয়াম আছে, এখানে কেমিয়াম, এমনকি এই যে এখানেও কেমিয়াম আছে, এই যে এগুলোতে। তো এরা যদি ডিভিশন করে, এই বরাবর কি উদ্ভিদটা বাড়বে না? প্রস্থ বরাবর এদিকে বাড়বে না? এগুলা যদি ডিভিশন করে, কি পরিধির দিকে কি কোষের সংখ্যা বাড়বে, গাছ মোটা হতে থাকবে না? তো এই কেমিয়ামগুলোর জন্যই কিন্তু একটা উদ্ভিদের প্রস্থ বরাবর বা ব্যাস বৃদ্ধি পায়, যেটাকে আমরা সেকেন্ডারি বৃদ্ধি বলি। প্রিয় স্টুডেন্ট, খুবই সহজ, খুবই সহজ। আশা করছি তোমাদের এখানে কোনো প্রবলেম হবে না। এবার চলে আসি আমরা পোয়াসি এবং মালভেসিতে। ওকে, পোয়াসি এবং মালভেসি। দেখো, পোয়াসি মানে ধান, ধানের কথা এখানে বলছে। মালভেসি এখানে জবার কথা বলছে। প্রথমে আমরা জবাই চলে আসি। তোমরা সবাই জানো এটা, তোমাদের কোনো সমস্যা হবে না বুঝতে। কচি অংশ রোমশ। তুমি জবার ছোট পাতায় যাও, কোনো কিছুতে যাও, দেখবা ছোট 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 রোমের মতো। তুমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে আরো ভালো দেখতে পাবা। মিউসিলেজ পূর্ণ। মিউসিলেজ, তোমরা জানো মিউসিলেজ বলতে বোঝায় এক ধরনের মিউকাস বা তরল, পিচ্ছিল তরল। মিউকাস বা পিচ্ছিল তরল। কেন এই মিউকাস বা পিচ্ছিল তরল থাকে জানো? উদ্ভিদের দেহের ভেতরে যদি পানি থাকে, পানি কিন্তু সহজেই তাদেরকে ছেড়ে যাইতে পারে। কিন্তু কোনো একটা পানি যদি অনেক পিচ্ছিল হয়, অনেক স্টিকি হয়, সেই পানিটা কিন্তু আটকে থাকে। তাহলে খরাতে ড্রপ যখন ওয়েদার হয়, খরা যখন হয়, তখন যেন এই মালভেসি গোত্রের উদ্ভিদগুলোর ভেতরে পানিগুলো যেন আটকে থাকে, তাই না? এই দেখো, আমাদের মুখে কিন্তু লালা আছে, আমাদের মুখে কিন্তু পানি নেই, লালা আছে। তো আমাদের মুখ যদি স্রেফ পানি হইতো, পাতলা পানি, তাহলে কিন্তু মুখ বারবার শুকাই যাইতো। লালা আছে বলে পানিগুলো শুকায় না, পানিগুলো আটকে থাকে, যে কারণে আমাদের মুখটা ভেজা থাকে, আমরা কথা বলতে পারি। বুঝতে পারছো? তাহলে পিচ্ছিল থাকা জরুরি। ওইটাই বলছে। কচি অংশগুলো রোমশ, আমাদের গায়ে যেমন রোম থাকে এরকম। মিউসিলেস মানে পিচ্ছিল, চাপ দিলে পাতাগুলো ছিঁড়লে পিচ্ছিল লাগে। পাতা মুক্ত পার্শ্বীয় উপপত্র। প্রিয় স্টুডেন্ট, তোমরা জানো যে এটা যে পাতা হয়, এটা পাতার বোটা, তাই না? এই যে দেখো, এখান থেকে যেটা বের হচ্ছে, এটার নামই হচ্ছে উপপত্র। দিস ইজ পত্র বা পাতা, দিস ইজ উপপত্র। পার্শ্বীয় বলতে বোঝাচ্ছে এই পাশে একটা, বোটাটার এই পাশে আরেকটা। তাহলে পার্শ্বীয়টাও বুঝলাম। মুক্ত মানে কি? মুক্ত মানে হচ্ছে এইটা আলাদা, এটা আলাদা, কেউ কাউরে ধরে নেই। তাহলে মুক্ত মানে কি? এটা আলাদা, এটা আলাদা। পার্শ্বীয় মানে কি? এই যে মিড লাইনের এই পাশে একটা, এই পাশে একটা। উপপত্র মানে কি? এটা যদি পত্র হয় তাহলে এগুলো উপপত্র। তোমরা যারা জবা গাছ দেখছো দেখবা বাবা। পুষ্প একক উপবৃত্তিযুক্ত, খুবই সহজ। একক শব্দের অর্থ হলো ইউনিট। তোমরা জানো জবা ফুলের মধ্যে পুংকেশর, স্ত্রীকেশর সব আছে। সব যেহেতু আছে, দিস ইজ ইউনিট বা একক পুষ্প, কমপ্লিট পুষ্প একটা। উপবৃত্তি, আমরা যেমন কোমরে বেল বাঁধি না, কাপড়গুলো যেন খুলে না যায়, ঠিক তেমনি পাতার ফুলের এখানে বৃতি থাকে, বৃতির উপরে আবার উপবৃত্তি থাকে, এগুলো শক্ত করে গোড়াটা ধরে রাখে, যেন পাপড়িগুলো খুলে না যায়, ফুলের অন্যান্য স্তবকগুলো যেন খসে না পড়ে। ওই আর কি, এটা তুমি বুঝতে পারবা। বৃত্তি, উপবৃত্তি, উপবৃত্তিযুক্ত। দল টুইস্টেড, তোমাদের মনে আছে নিশ্চয়। টুইস্টেড বিন্যাস মানে এই যে এরকম, বাইরে একটা, এরকম না, এরকম 5টা থাকবে, একটা বাইরে, একটা ভেতরে, একটা বাইরে, একটা ভেতরে, দলগুলো এইভাবে থাকে, পাকানো অবস্থায় থাকে। পুংকেশর অসংখ্য। দেখো, এই যেটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। এই যে দেখো, এখানে দেখবো পুংকেশরগুলো আছে, রাইট? অসংখ্য অসংখ্য থাকে, অসংখ্য থাকে, কাউন্ট করা যায় না এরকম আর কি। তাহলে দেখো, পুংকেশরগুলো অসংখ্য, সবাই মিলে একটা জায়গাতেই থাকে, একগুচ্ছক, এক জায়গাতে থাকে, এই জন্য একগুচ্ছক। পুংকেশরীয় নালিকা গর্ভদণ্ডের চারিদিকে বেষ্টিত। এই যে পুংকেশরগুলো আছে না,
পুংকেশরের যে নলগুলো আছে, এই যে নালিকাগুলো আছে, এটা কিন্তু এটা চারপাশ জুড়ে বেষ্টিত। কিসের চারপাশ জুড়ে? গর্ভদণ্ডের চারপাশ জুড়ে। এরকম এখানে 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 এইভাবে থাকে। ঠিক আছে, এবার চলে আসি আমরা পরাগধানীতে। এগুলো সহজ, এগুলা তুমি জাস্ট ঠান্ডা মাথায় পড়বা, এগুলো তুমি ভুলবা না কখনো। পরাগধানী, পরাগধানী বলতে বোঝাচ্ছে এই যে পুংকেশরগুলো, আমি একটা পুংকেশর নিলাম, পুংকেশরটা নেওয়ার পর দেখো, খেয়াল করো, পরাগধানী বৃক্কাকার। এই যে ধানীটা দেখো কিডনির মতো, এক প্রকোষ্ঠী, মানে ভেতরে একটা ঘর। পরাগধানী বৃক্কা কিডনির মতো এবং ভেতরে এক প্রকোষ্ঠ। পরাগরেণু, এখান থেকে যে পরাগরেণুগুলো বের হয় সেগুলো বেশ বড় এবং এরকম কণ্টকিত। কণ্টকিত হলে সুবিধা, কোনো একটা পতঙ্গ যদি আসে, পতঙ্গের পাখা পায়ের সাথে তারা আটকে যায়, ওই পতঙ্গ যখন আরেক ফুলে যায়, যাইতে পারে সাথে। তো এই জন্য স্পাইকগুলো লাগবে, কণ্টকগুলো লাগে, এরকম ভালো জিনিস। আচ্ছা, পরাগরেণুটা বেশ বড় এবং কণ্টকিত, এটা বুঝলাম আমরা। অমরা বিন্যাস অক্ষীয়, তোমাদের কি মনে আছে অক্ষীয় অমরা বিন্যাসের উদাহরণ কি? অক্ষীয় বা একজাইল, এক্সকে জবা এবং ঢেঁড়স দিব, মনে আছে? ইয়েস। এবার চলে আসি ফল, ক্যাপসুল বা বেরি, মনে আছে? কাপড় ধুইতে ধোপা লাগে, মনে আছে? ধান পাট যেগুলোর কথা আমরা বলছিলাম আর কি, ধান পাট না তো, ধুতুরা পাট, এটা ক্যাপসুল উদাহরণ। বেরির কথা মনে আছে? ক্যাডবেরি, কলা, টমেটো, ক্যাডবেরি। সো মালভেসিতেও কিন্তু ক্যাপসুল জাতীয় ফল দেখা যায়, বেরি জাতীয় ফল দেখা যায়। প্রিয় স্টুডেন্ট, এটা কিন্তু শেষ, এটা খুব সহজ, এটা তোমরা বারবার পড়ছো। আমরা একটু এই পাশে আসি, ওকে, আমরা একটু এই পাশে আসি। পোয়াশি, পোয়াশি, পোয়াশি মানে হচ্ছে ঘাস। ধান একটি ঘাস, বাঁশ একটি ঘাস, ওকে। তো তুমি ধান নামক ঘাস খাইতে রাজি আছো, দুর্বা নামক ঘাস খেতে রাজি আছো, বাঁশ নামক ঘাস খেতে তুমি রাজি নাই। আচ্ছা দেখো, পোয়াশি, তুমি বাঁশের কথাই ভাবো না, এই দেখো ভেতর ফাঁপা 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 না, ওইটাই বলছে মধ্য পর্ব ফাঁপা। দেখো এইটা একটা হলো নোড বা পর্ব, নোড বা পর্ব, এই যে এইটা একটা, এই যে নোড বা পর্ব, তাহলে এই জায়গাটার নাম হচ্ছে ইন্টার নোড বা মধ্যপর্ব। মধ্যপর্বটা ফাঁপা থাকে, ফাঁপা থাকলে এটা লম্বা নলের মতো আকৃতি ধারণ করে। একটা বাঁশ একটা নলের মতো, একটা ধান গাছের কাণ্ড নলের মতো। পত্রমূল কাণ্ডবেষ্টক, আমি একটু দেখাই তোমাদের পত্রমূল কাণ্ডবেষ্টক মানে কি। ধরা যাক এটা একটা কাণ্ড, পাতাটা এই যে বের হয়েছে, পাতাটা দেখবা এই যে কাণ্ডটা আবৃত করে আছে, এই দেখো এটা পাতা, আমার হাতটা, কাণ্ডটাকে এরকম করে সে আবৃত করে, ধরে ধরে এই পাশে বের হয়, গোড়াটা এরকম আবৃত, ওইটাই বলছে। তোমরা ছবিতে দেখবা দেওয়া আছে বইয়ের মধ্যে, পত্র মূল মানে পাতার মূলটা নিচের দিকটা কাণ্ডটাকে বেষ্টন করে রাখে। পাতা লিগিউল বিশিষ্ট, তোমরা দেখবা এই জায়গায় ছোট্ট একটা হলুদ কালারের সাদা কালারের দেখবা স্টিকারের মতো একটা আছে, জিব্বা, মনে হয় জিব্বা বের করে রাখছে, রাইট? সো এই পাতাটার এটা হচ্ছে জিব্বা, এটাই বলছে পাতা জিব্বা বিশিষ্ট, লিগিউল মানে জিব্বা, ওকে। আর তারপরে চলে আসি পুষ্পমঞ্জুরি স্পাইকলেট, তোমাদের নিশ্চয় মনে আছে ধান ঘাস এগুলো হচ্ছে স্পাইকলেটের উদাহরণ, ওকে, পড়িয়েছি আমি। পরাগধানী সর্বমুখ, পরাগধানী সর্বমুখ বলতে দেখবা এখানে 1 2 এদিকে 3 4 5 6 এরকম, তিনটা 6টা, তিনের গুণিতক তো, এই জন্য দেখবো সব দিকে এরকম মুখ করে আছে পরাগধানীগুলা, এদিকে ওদিকে ওদিকে ওদিকে। ওইটাই বলছে যে পরাগধানীগুলা সর্বমুখ বা ভার্সেটাইল, সব দিকে মুখ করে থাকে, এটা ভালো জিনিস। তাহলে বাতাসে যে কোনো দিকে কি হতে পারে, তাদের পরাগরেণুগুলো উড়ে যাইতে পারে, বুঝতে পারছো? সর্বমুখ হইলে ভালো। গর্ভমুণ্ড পালকের নাই, তোমরা দেখবা এরকম লেখা, এরকম একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে গর্ভমুণ্ডগুলা, এই যে এগুলা দুই সাইডে পালকের মতো হয়ে আছে, ধান গাছের যে ফুলটা, গর্ভমুণ্ডগুলো পালকের নাই। গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এই যে দেখো এটা এখানে কিন্তু একটা প্রকোষ্ঠ আছে, দেখে দুইটা মনে হচ্ছে, বাট এখানে প্রকোষ্ঠ একটা। অমরা বিন্যাস মূলীয়, তোমাদের কি মনে আছে আমাদের মূল চিন্তা ভাবনা হচ্ছে ত্রিসুধা পান করা, ত্রিধারা সুতে হচ্ছে
সূর্যমুখী, ধাতে হচ্ছে ধান। এই তিনটা হচ্ছে মূলীয় অমরা বিন্যাসের উদাহরণ। তাহলে আমাদের মূল চিন্তা ভাবনা হচ্ছে ত্রিসুধা পান করা, ঠিক আছে? তাহলে ত্রিসুধা মূলীয় অমরা বিন্যাস। ফল কেরিঅপসিস, আমি কিন্তু তোমাদের পড়িয়েছি। কেরি মানে হচ্ছে কেরিয়ন, কেরিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস মানে একটা ধানের মধ্যে একটা নিউক্লিয়াস, এরকম একটা ফলের মধ্যে একটা বীজ। কেরিঅপসিস মানে কি? কেরিয়ন, কেরিয়ন মানে কি? নিউক্লিয়াস। একটা কোষে একটা নিউক্লিয়াস, তাহলে একটা ফলে একটা বীজ ধানের ক্ষেত্রে দেখা যায়। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এই ছিল আমাদের নগ্নবীজি এবং আবৃতবীজি। সবাইকে ধন্যবাদ। আমরা অত্যন্ত চমৎকারভাবে পড়িয়েছি। মাথা ঠান্ডা রেখে শুধু পড়বা, ইনশাল্লাহ সব কিছু কভার হয়ে যাবে। আল্লাহ হাফিজ।